আসসালামু আলাইকুম। আজকে এসছি মূলত জাস্ট একটা প্রেজেন্ট সিচুয়েশনের একটা অ্যানালাইসিস দেওয়ার জন্য। অ্যানালাইসিসটা হচ্ছে মেইনলি আমরা সবাই দেখেছি যে প্রেসিডেন্ট চুপ্পু পদত্যাগ করেছে এবং প্রেসিডেন্ট চুপ্পু পদত্যাগ করার পরেই ধারাবাহিকভাবে অনেকগুলো ঘটনা ঘটতেছে। আমি দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল মেফতা, তারপরে নাজমুস সাকিব স্কোয়াড লিডার যে র্যাবে ছিল, লেফটেন্যান্ট জেনারেল মতিউর অ্যারেস্ট হচ্ছে। সো যাদেরকে এখন পর্যন্ত জেনারেল ওয়াকার সেভ করে রেখেছিল, যাদেরকে টাচ করতে দেয় নাই, সেই যে ডিফেন্সটা কিন্তু আস্তে আস্তে তাসের ঘরের মতো উবে যাচ্ছে। সো আমি যে জিনিসটা বলেছিলাম আগে যে জেনারেল ওয়াকারকে কিভাবে করতে হবে, কি বলে, চাকরিচ্যুত করতে হবে, সেই প্রফেসর ইউনুসের আমল থেকে তারপরে নির্বাচিত সরকার এসলো, যে আমি বারবার বলে আসছি যে জেনারেল ওয়াকার যদি চলে যায়, এই চুপ্পু যদি চলে যায়, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন রান করতে সরকারের, যে সরকারের সেই সময় তত্ত্বাবধায়ক সরকার ছিল, এখন বিএনপি সরকার, তাদের জন্য সহজ হবে। এখন আপনি বুঝতেছেন যে যে সমস্ত জিনিস আটকে রাখছিল, ব্রিগেডিয়ার মেফতা, নাজমুস সাকিব, এদের সবাইকে এখন পুলিশে হেফাজতে দিয়ে দেওয়া হচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল মতিউরের অ্যাকচুয়ালি অ্যারেস্ট হওয়ার কথা ছিল সেই তত্ত্বাবধায়ক সময় আমলে। ওনার কেস টেসগুলা ভেরি সলিড, কিন্তু এখনো হি ইজ এ ভেরি স্মার্ট গাই। সে ম্যানেজ করেছে বিভিন্ন জায়গায়। আপনি দেখবেন অনেক আপনি ইলিয়াস হোসেনের ইয়াটাই দেখেন, ও একটা যে স্ট্যাটাস দিয়েছে, ওই স্ট্যাটাসের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম লোক তার ফরে কথা বলতেছে। এগুলো কিন্তু বলানো হচ্ছে। তা আমি এটাই বলবো যে এই চুপ্পুকে যদি আগেই সরানো হইতো, এবং চুপ্পুকে এখন কিভাবে সরাইছে, এটা যদি কোনো কঠিনই হয়, চুপ্পুকে কেন কিভাবে সরানো হয়েছে, ইটস ভেরি সিম্পল। চুপ্পুর এগেনস্টে যে সমস্ত কেস আছে, এই কেসগুলো ইচ্ছা করলেই ইমপিচ করা বা সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং এ তাকে ইচ্ছা করে যে কোনো সময় পদত্যাগ করাইতে পারতো, কিন্তু করে নাই। এর কারণটা আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি খুব সেফ প্লে করছে, কারণ তাদের খুব ব্যাড এক্সপিরিয়েন্স আছে মিলিটারিতে। সেই প্রেসিডেন্ট জিয়া থেকে শুরু করে যতজন সেনাপ্রধান তারা দিয়েছে, ম্যাক্সিমাম লোকজন তাদের সাথে বিট্রে করেছে। সো হি ওয়াজ ভেরি, বাট এখানে হচ্ছে কি, এখানে কিন্তু জেনারেল ওয়াকার ছিল কনফার্ম আওয়ামী লীগার। সো এখানে তাকে সরাই দিলে কোনো ক্রাইসিস হবে ছিল না। আর আমি একজন প্রফেশনাল ইন্টারগ্রেটার হিসেবে যেটা বুঝি, সুপ্পুর যে বিভিন্ন সাক্ষাৎকার এবং ইয়াতে যেটা দেখেছি, সেটা হচ্ছে তাকে জাস্ট সরকারের একজন ইম্পর্টেন্ট কেউ গিয়া জাস্ট একটু থ্রেট দিলেই সে কান্নাকাটি করে রিজাইন দিয়ে দিত, এবং এটা সে অনেক আগেই কয়েকবার এক্সপ্রেস করেছে। সো এখন আমি আসি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মতিউরের প্রসঙ্গ। আমি আগে একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আওয়ামী লীগের জন্য, নট দেশের জন্য। সফলতা ছিল যে সেনাবাহিনীর ভালো ভালো অফিসারদেরকে অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, মানে খারাপ লোকজন তো আছে, তারা খারাপদেরকে প্রমোট করেছে, কিন্তু ইভেন যারা ভালো ভালো অফিসার ছিল, ওয়েল রিপুটেড অফিসার ছিল, তাদেরকে একটা ধারণা দিয়েছে যে এই আওয়ামী লীগ সরকার আগামী 20-25 বছরে যাবে না। এবং এইটা আমি জাস্ট হেওয়াইল বলতেছি না। আপনারা সবাই জানেন না যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাই আছে তারেক সাইদ। এই তারেক সাইদের সাথে প্রথমবার যখন আওয়ামী লীগ সরকার এসেছিল, তখন আমি খুব ডিপলি ওর সাথে কথা বলতাম। তখন আমরা জুনিয়র অফিসার ছিলাম। সে আওয়ামী লীগের প্ল্যান ট্যান, যে আওয়ামী লীগের কিভাবে করবে, যে একদম সে লিখে দিবে যে তখন আগামী 20 বছরে আওয়ামী লীগ সরকার থেকে নামবে না। সো ওই প্ল্যানটা প্রথমবার পারে নাই, তারা সেকেন্ড টাইম করতেছে। এবং এটা আমাদের মধ্যে, এই যে আপনারা হয়তো এখন অবাক হইতে পারেন, জিয়াউল হাসান, আমার সেই প্রিয় ফ্রেন্ড, এই জিয়াউল হাসান প্রতিদিন, মানে সেই ক্যাপ্টেন সময় থেকে প্রতিদিন ফজরের সময় ফজরের নামাজ পড়ে উঠে কোরআন শরীফ পড়তো। জি, আপনি ঠিক শুনছেন যে জিয়াউল হাসান, এটা শেখ হাসিনার তাহাজ্জুদের নামাজ না, এটা আমাদের দেখা, আমাদের শোনা। এই জিয়াউল হাসানকে
প্রমোশন এবং অন্যান্য কিছু দিয়ে তারা এরকম খুনি বানায় ফেলছে। এখন আসছে লেফটেন্যান্ট জেনারেল মতিউর প্রসঙ্গ। ফার্স্ট হচ্ছে উনি জেনারেল ওয়াকারের কোর্সমেট। এই কোর্সমেট সেটা কোনো সমস্যা না, উনি একজন এফিশিয়েন্ট। উনি, আমরা যখন লেফটেন্যান্ট ছিলাম, আমি যখন কোর্স এই কমান্ডো কোর্স করি, উনি আমাদের ইনস্ট্রাক্টর ছিল, তখন ছিল হি ওয়াজ লাইক এ, আমরা তো তখন প্রথম ক্যাপ্টেন মতিউরকে দেখছি, হি ওয়াজ লাইক এ ওয়ান অফ দ্য লিজেন্ডস। আর্মি, স্পেশাল ফোর্সের এবং স্কাই ডাইভার, তাদেরকে আমরা মানে কি বলবো, আহ, মানে তাকে আমরা এমন পরম শ্রদ্ধার সাথে দেখতাম, এবং তার অ্যাটিটিউড অ্যান্ড আদার থিংস, হি ওয়াজ ভেরি রেসপেক্টেবল ম্যান। আমাদের যখন ইনস্ট্রাক্টর ছিল, উনি তখন মেজর, আমি তখন লেফটেন্যান্ট, তখন আমার মনে আছে উনি একটা টেররিজমের উপরে একটা ক্লাস নিয়েছিলেন, টেররিজম, কাউন্টার টেররিজম, হাউ ওয়ান ম্যানস টেররিস্ট, আদার ম্যানস প্যাট্রিয়ট। মানে একটা দেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের যারা মুক্তিযোদ্ধা তো তখন টেররিস্ট ছিল, ইয়া হওয়ার পরে তারা হচ্ছে প্যাট্রিয়ট। সো এটা সেম জিনিস। উনি তখন এটা উদাহরণ দেওয়ার জন্য আমাদেরকে সেই প্যালেস্টাইনি লায়লা খালেদ, তারপরে বা ইয়ার সাথে ওদের সাথে বাদের মেইন হফের সাথে কানেকশন, এগুলো নিয়ে একটা এত থটফুল একটা ক্লাস নিয়েছিল। আমরা কিন্তু, আমি তখন এই ইন্টারনেটের মতো এত ইনফরমেশন অ্যাভেলেবেল ছিল না। আমরা প্যালেস্টাইন, মুক্তিকামী, স্বাধীনতাকামী ওদের সঙ্গে জানতে চাইতাম। উনি একটা অ্যামেজিং ক্লাস নিয়েছিলেন, এবং ওনার ক্লাস নেওয়া এবং ইয়াতে কোনো ডাউট নাই যে আমরা ওনাকে প্রচন্ড শ্রদ্ধা করতাম। কিন্তু এই শ্রদ্ধার লোকটা অ্যাকচুয়ালি, আমি বলবো না যে উনি কখনো ট্রিগার টিপেন, উনি র্যাবে ছিলেন, উনি ডিজিএফআইতে ছিলেন, নিজে ট্রিগার টিপেন, কিন্তু চৌধুরী আলমের যে কেসটা, ওই সময় তো উনি র্যাবে ছিলেন, তার আন্ডারেই জিয়াউল হাসান ছিল, জিয়াউল হাসান কাজটা করেছে, উনি ট্রিগার টিপে নাই, কিন্তু ওনাকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। উনি ডিজিএফআইতে ছিল, আমরা তাকে এত শ্রদ্ধা করতাম, তারপরে উনি ডিজিএফআইতে যখন ছিল, উনি তার নিজের আত্মীয় স্বজনকে শুধু অনেক কন্ট্যাক্ট দিয়েছে, ওই কন্ট্যাক্টের মাধ্যমে আত্মীয় স্বজনকে বড়লোক করেছে। জি, করেছে, উনি সুবিধাটা নিয়েছে। উনি যখন সিও প্যারা কমান্ডো ব্যাটালিয়ন ছিলেন, আমি এসেছিলাম বাইরে থেকে 16ই ডিসেম্বরে জাম করতে, প্যারা কমান্ডোর পক্ষ থেকে জাম দিতে এসেছিলাম। তখন উনি ঢাকাতে ওনার বাড়িঘর চলতেছিল, মানে বাড়ি বানানো হচ্ছিল ঢাকায়। প্যারা কমান্ডো ব্যাটালিয়নের একটা মোটামুটি সেকশন সবসময় ওখানে অ্যাডমিন দিতে হবে, যেটা হচ্ছে নর্মালি আর্মির নর্ম না, বাট উনি এটা করেছেন। এই করেছেন দেখি, আমার নিজের চোখে দেখেছি দেখি আমি পরবর্তীতে এটা বিশ্বাস করি। আপনি একটা জিনিস দেখেন, উনার বিরুদ্ধে যে সবচেয়ে বড় কেসটা, সেটা হচ্ছে সাতক্ষীরার যে হত্যাকাণ্ড। উনি অনেক মিলিটারি অনেক অফিসারকে বলেছেন যে এই ঘটনাটা তাকে না জানিয়ে তারেক সিদ্দিকী করেছে। এটা ডিসেম্বরে হয়েছে, তাই না? তখন উইন্টার কালেকটিভ চলতেছিল, শীতকালীন যৌথ প্রশিক্ষণ চলতেছিল। উনার ফোর্সের এপিসি টেপিসি থেকে শুরু করে সব ছিল আউটস্কার্টে, ইয়ার কি বলে ওই পিলখানা, সাতক্ষীরা ওখানে। আর বিজিবি আর ইন্ডিয়ান আর্মি ওখানে ঢুকে ম্যাসাকারটা করেছে। এখন আপনাকে না জানিয়ে করেছে, আপনি ওখানে ফোর্স ডিপ্লয় করেছেন। এর সাথে আরো একটা আছে, ওই উইন্টার কালেকটিভে আমরা যে অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করি, শত্রুর দিকে ইয়া হওয়া, এই অ্যাডভান্স টু কন্ট্যাক্ট যশোরের ক্ষেত্রে সবসময় হওয়া উচিত। যশোর চৌগাছা যেটা হচ্ছে টেস্টেড, 71-এও তাই হয়েছে। আর আপনি দিয়েছিলেন যে অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করবেন, সাতক্ষীরা দিয়ে। আপনি সাতক্ষীরা দিয়ে অ্যাডভান্স টু কন্ট্যাক্টের প্রপোজাল আপনি দিয়েছেন আরডকে। ইটস অল আর রিটেন ডকুমেন্ট। আপনি কেন তাহলে ওই বছরই জিওসি থাকা হচ্ছে সাতক্ষীরার দিকে অ্যাডভান্স টু কন্ট্যাক্টর দিয়ে আপনার ফুল ফোর্স ওখানে ডিপ্লয় রেখেছিলেন? সো আপনি যদি বলেন তারেক সিদ্দিকী আপনাকে না জানিয়ে কাজটা করেছে, নট অ্যাকসেপ্টেড। আপনি একজন ভালো অফিসার, জেনারেল মতিউর একজন ভালো অফিসার, ওয়েল এডুকেটেড অফিসার, কিন্তু আপনি মেজর জেনারেল হুমায়ুন, আপনাদের কোর্সের যে বিএসইউ, সোর্ড অফ অনার, তার থেকে ভালো আপনি না। যিনি ইউএনএ ফোর্স কমান্ডার থেকে শুরু করে ইউএসএ তে ছিলেন, ইউএনএ ছিলেন, উনার যে ট্র্যাক রেকর্ড, উনার মতো একজন, আচ্ছা আমি ধরে নিলাম যে আপনি সহি একজন মানুষ, তো হুমায়ুন স্যারও তো সহি মানুষ, উনাকে লেফটেন্যান্ট জেনারেল কেন বানাবে? আপনাকে কেন বানাইছে? আপনাকে কেন ডিজিএফআই দিতেছে? আপনাকে কেন র্যাবে দিছে? এটা বুঝতে হবে আপনাকে, জনগণকে বুঝতে হবে যে এখন এই মুহূর্তে আপনি যতটুকু খবর নিয়ে জানলাম, উনি কিন্তু এখন অ্যারেস্ট হননি। এর কারণ হচ্ছে বর্তমানের যে
আইসিটির যে চিফ প্রসিকিউটর আছেন সম্ভবত আমিনুল নাম, উনি জেনারেল ওয়াকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসছেন অনেক আগে। এটা হচ্ছে আমি বলতেছি আগের ইয়াতে আসছিলেন যে উনি নাকি কি এই কেসটাকে উনি চৌধুরী আলমের কেসটা যখন চৌধুরী আলম গুম হয় এই সময়টা এই কেসটা আইসিটি না তোলার জন্য অনেক জায়গায় পার্সু করেছেন নতুন ইয়া হওয়ার পরে। এখনো চেষ্টা করতেছেন ওনার নামে গ্রেফতারি পরোয়ানা বের হওয়ার পরেও চেষ্টা করতেছে যাতে ওনাকে অ্যারেস্ট করা না হয়। আমি আমার নামে অনেক ধরনের প্রোপাগান্ডা আছে যে আমি মিলিটারি অফিসারদের মিলিটারিতে চাকরি করে একটা জিনিস ভাই বুঝেন, মিলিটারি অফিসার আমি, কিন্তু আমি আগে দেশপ্রেমিক। আমি আমার দেশ ইজ মোর ইম্পর্টেন্ট দেন মাই ফ্রেন্ডস ইভেন ফ্যামিলি। আপনাকে এটা বুঝতে হবে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে দেশ অনেক উপরে, এখানে কারো ইয়া নাই। আমি এই জিনিসগুলো এক্সপোজ করি কারণ আমি চাই ফিউচার বাংলাদেশ সেনাবাহিনীর যারা অফিসার আছে সৈনিক আছে তারা যেন বুঝতে পারে, তারা যেন মাথার ভিতরে এটা ঢুকাই দেয় যেটা আওয়ামী লীগ ঢুকাইছিল যে ভারতের সাথে আন্ডারহ্যান্ডিং একটা কানেকশন থাকা ইজ ওকে, ইভেন ইট ইস অনারেবল। লোকজন কথা বলে বেড়াতো। আমি আপনাকে আগে একবার বলছিলাম যে কর্নেল ইমরান ইবনে রৌফ আমার কাছে স্বীকার করেছে সে তার ইন্ডিয়ান তার কানেকশন আছে। ও আরেকটা জিনিস আপনি দেখেছেন না, এই হেফাজতের শাপলা চত্বর ক্লিন আপের মামলা ইয়া বের হয়েছে একদম, কারা কারা দায়ী? ইমরান ইবনে রৌফ নাই ওখানে, হি ওয়াজ দেয়ার। আমি অনেক নাম্বার অফ টাইম বলেছি, বাট আমি যেটা শুনলাম সেটা কি রাজসাক্ষী টাইপ কিছু একটা হয়েছে। ওকে ওকে, কেউ যদি রাজসাক্ষী হয় এবং তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করে ইটস ওকে। ইভেন ইভেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মতিউর উনি যদি রাজসাক্ষী হয়ে সবকিছু স্বীকার করে উনাকে ওনার কেসটা ওনাকে হালকা দেখাইতে, বাট ওনাকে আগে প্রথমে স্বীকার করতে হবে হি ওয়াজ এ পার্ট অফ ইট, হি ওয়াজ এ পার্ট অফ ইট। শুধু তাই না, উনি সেনাপ্রধান হওয়ার দৌড়ে এত ডেডিকেটেড ছিলেন। আপনি জানেন যে আমি একটা ইয়াতে বলেছিলাম যে যারাই সেনাপ্রধান হয় তারা ভারতের রয়ের একটা 18 বা 22, আমি এই মুহূর্তে সংখ্যাটা বলেছি, মনে করছি একটা পেপার সাইন করতে হয়, মানে ভারতের আজ্ঞাবহ হয়ে থাকবে এরকম একটা পেপার সাইন করতে হয়। এই তথ্যটা আমি কোথেকে পেয়েছি জানেন? লেফটেন্যান্ট জেনারেল মতিউর, ওনার কাছে সরাসরি না, উনি একজনের মাধ্যমে আমার কাছে ইনফরমেশনটা পৌঁছাইছেন। আমি এটা বলছি কি জন্য, কারণ তখন ইয়া ছিল হচ্ছে শফিউদ্দিন স্যার, শফিউদ্দিন লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিনের সাথে তার একটা ক্ল্যাশ আছে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে উনি শেখ হাসিনার সময় নিউ ইয়র্কে এসেছিলেন। নিউ ইয়র্কে উনি যে বাসায় উঠছিলেন আমাকে ওখানে বলেছিলেন যে উনি আমার সাথে কথা বলতে চায়। আমি গিয়েছি। আমার সাথে তো ওনার ছাত্র শিক্ষক সম্পর্ক প্লাস ওনার প্রতি যে রেসপেক্ট আছে এটা ওনার ভালো মতো জানার কথা। ওনার সাথে আমরা একই ইউনিটে চাকরি করেছি, একসাথে অনেক উঠা বসা করেছি, কিন্তু ওখানে আমি যাওয়ার পরে উনি হাফ অ্যান আওয়ার পরে নামলেন, ভেরি ফর্মাল, আমার সাথে খুব মেপে মেপে কথা বলতেছেন। মানে আমার সাথে যে ওনার আন্তরিকতা আছে ওইটার লেশই পাওয়া যায় নাই। পরে আমি ভাবলাম যে আমি যেহেতু তখন মোটামুটি তখন শেখ হাসিনা অ্যাকচুয়ালি পতনের 3-4 মাস আগের ঘটনা। আমি ভাবছিলাম উনি তখন হয়তো বা জাস্ট রিটায়ার করেছেন বা করবেন বা এলপিআর আছেন সম্ভবত। আমি ভাবলাম উনি হয়তো কোনো তথ্য দিবেন যেটা শেখ হাসিনার এগেনস্টে বা কোনো কিছু। আমি অবাক হয়ে গেলাম, উনি অ্যাকচুয়ালি আমাকে যা বললেন জেনারেল শফিউদ্দিনের এগেনস্টে কিছু কথাবার্তা, কিছু দুর্নীতি নিয়ে আমাকে বললেন। আমি জেনারেল শফিউদ্দিন নিয়ে অনেক কথাবার্তা বলছি, দিস নট এ নিউ ইস্যু। এমন যদি হইতো যে এমন একজন যে ক্লিন ক্যারেক্টারের শো করতেছে বাট অ্যাকচুয়ালি সে দুর্নীতি, জেনারেল শফিউদ্দিনের ব্যাপারে সবাই আমরা জানি হি ইজ এ করাপ্ট ম্যান, হি ওয়াজ নট অ্যান অনেস্টি শুধু না, অনৈতিক লোক ছিল, এটা আমরা সবাই জানি। এখানে নতুনভাবে কোনো কিছু করার কিছু নেই। উনি আমাকে অ্যাকচুয়ালি খুব ফর্মালি, আমি সরকারের এগেনস্টে কিছু বলে কিনা শেখ হাসিনা কিচ্ছু বলে না। উনি সরকার ঠিক আছে, জেনারেল শফিউদ্দিন ঠিক নাই। সো এখানে যে প্রপাগান্ডা চলতেছে, এই প্রপাগান্ডার মানে আমি এটা নিয়ে আসতাম না, বাট প্রপাগান্ডার ধরন দেখে আমি অ্যাকচুয়ালি আসতাম যে পাবলিক কি মনে করতেছে।
কি মনে করতেছে জেনারেল কি বলে মতিউর একজন ভালো মানুষ, অফকোর্স উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি প্রমোশন এবং সেনাবাহিনীতে উপরে যাওয়ার আকাঙ্ক্ষাটা তাকে প্রতিটা পদে উনি কম্প্রোমাইজ করেছেন। এবং উনি যেহেতু ভেরি স্মার্ট ম্যান, কানিং, আমি বলবো কানিং, ভেরি স্মার্ট ম্যান, উনি কোনো জায়গায় সরাসরি ট্রিগারে চাপ রাখেন নাই, কিন্তু উনার আন্ডারে সবাই এটা করছে এবং উনি সব জায়গায় বলার সুযোগ পেয়েছেন যে এটা আমার অজান্তে হয়েছে। এতগুলো জিনিস একসাথে হইতে পারে না। আপনি একজন অনেস্ট অফিসার যদি হয়ে থাকেন, শেখ হাসিনা কোনো অনেস্ট অফিসারকে প্রমোশন দেয় না। খুব ভালো ক্যাটাগরির অফিসারদেরকে, এই যে হুমায়ুন স্যার মেজর জেনারেল পদ হয়েছেন ওনার নিজের কোয়ালিটি দিয়ে, কিন্তু ওনাকে লেফটেন্যান্ট জেনারেল করে না। আপনাকে কি দেখে লেফটেন্যান্ট জেনারেল বানালো সেটা বলেন, আপনি তো হুমায়ুন স্যার থেকে ভালো না। সো এই জিনিসটা আমি দেখলাম যে অনেক জায়গায় এখন খুব প্রোপাগান্ডা হচ্ছে এবং অনেকে বিশ্বাস করা শুরু করছে যে জেনারেল তারেক সিদ্দিকী জিওসিকে না ছাড়িয়ে এই কাজটা করেছে। এটা সম্ভব না। যেখানে ইন্ডিয়ান আর্মি ইনভলভ হবে সেখানে আমাদের মিলিটারির রেসপন্সটা কনফার্ম না করে ইন্ডিয়ান আর্মি ঢোকার কথা না। কারণ ইন্ডিয়ান আর্মি, আমি যেটা জানি সেটা হচ্ছে তাদের যতটুকু স্টাডি করেছে, দে আর ভেরি মাচ, তাদের ডিফেন্সিভ মেকানিজম হচ্ছে মানে যে জিনিসটা প্রফেশনালরা, আমরা যে অ্যাটাকে যখন যাই, ওরা অ্যাটাকে যাওয়ার আগে একটা ডিফেন্স তৈরি করে, একটা ডিফেন্স তৈরি করে যাতে এই জায়গাটা হোল্ড করে। আমরা তো অ্যাটাকে যাওয়ার আগে ডিফেন্স তৈরি করি। অ্যাটাক মানে অ্যাটাক করে ওই জায়গা দখল করবো, আদারওয়াইজ যদি রাউটেড আউট হয় অন্য ভিন্ন জিনিস, ওরা আগে ডিফেন্স তৈরি করে। সো ওরা জিওসির কনফার্মেশন না নেয়। যেখানে আরেকটা জিনিস হচ্ছে অলরেডি মানে বাংলাদেশ আর্মি অলরেডি ডেভেলপমেন্ট, তারা শীতকালীন প্রশিক্ষণ চলতেছে সাতক্ষীরা ইয়াতে। এটা কি একটার সাথে একটা কানেক্টেড না? জেনারেল মতিউর অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করাবে সাতক্ষীরা লাইনে কোনোদিন টেস্টেড হয়নি। আর ওই তখনই সাতক্ষীরাতে তখন এই ম্যাসাকারটা চালাবে ইন্ডিয়ান আর্মি আর বিজিবি। আর আপনি ওই দিক থেকে অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করার ইয়েছেন কেমনে? কেউ না যায় না। সো আমি একটা জিনিস এটাই বুঝাতে যাচ্ছি যে জেনারেল মতিউর খুব ভালোভাবে জানতেন কি জিনিসটা হচ্ছে। ওনার এখানে ইয়া বলার সুযোগ নাই। উনি র্যাবে ছিলেন, র্যাবে উনি থাকার সময় তার আন্ডার কমান্ডাররা গুম খুন করেছে, এটার দায়িত্ব নিতে হবে। ডিজিএফআই তে উনি ছিলেন, যে সমস্ত কাজ ওখানে হয়েছে গুম খুন, ওগুলোর দায়িত্ব ওনাকে নিতে হবে। এবং সরকারকে বলবো যে আমরা ছোট র্যাঙ্কে মিলিটারিতে চাকরি করতে পারি, কিন্তু আমরা মানে আমি বলতেছি গোয়েন্দা সংস্থার চাকরি করছি, মানুষকে চিনি এবং মানুষের মনস্তত্ত্বটা বুঝি। এই কেউ যদি না বুঝে এই কি বলে এই চুপ্পুর মনস্তত্ত্ব, ওরে একটা ধমক দিলেই সাথে সাথে পদ্ধতি করানো যেত। আপনার এটা করার নাই, বাট এখন করছেন। আমি এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করি যে এখন ওকে সেফটি রেখা ইয়া করছেন। ধীরে ধীরে এখন জেনারেল ওয়াকারের স্ট্রেংথ কমে যাচ্ছে। এই কারণেই আপনারা এখন গুম খুনের সাথে জড়িত অফিসারদেরকে তারা হাওয়ালা করতে বাধ্য হচ্ছে। একটা জিনিস মানে সরকার ভালোভাবেই বুঝে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটা আমি আগেও বলেছি, 9 ডিবেট জিওসি কে চেঞ্জ করার জন্য বলার 2 মাস পর্যন্ত জেনারেল ওয়াকার মুভ করে নাই। কারণ কি? স্ট্রেংথ হচ্ছে সেই চুপ্পু। কারণ তাকে ইয়া করতে হলে চুপ্পুর সাইন লাগবে, আর চুপ্পুরে কন্ট্রোল করার কোনো ব্যাপারই না। এবং আমি বলবো সরকার এটা ইচ্ছা করলেই আরো আগেই করতে পারতো, বাট দেরিতে হইলেও এখন যেটা করছে আমার মতে এখনই ইমিডিয়েটলি অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়াটা উচিত। যে ভয়টা উনি পায় সেটা হচ্ছে উনি একটা কু করে ফেলবে। ওনার কু করার কোনো ক্ষমতা নাই। বাংলাদেশ সেনাবাহিনীর সমস্ত ম্যাক্সিমাম অফিসাররা যারা আছে তারা কেউই নাকি সমর্থন করে না, ফুল স্টপ করে না। উনি এই 9 জুলাইয়ে ছাত্র জনতার বিরুদ্ধে পক্ষে দাঁড়াইছিল যখন দেখছে তার জুনিয়র অফিসার তার সাথে নাই, ফুল স্টপ। এটার সাথে কোনো ইয়া নাই। আমি কয়েকদিন আগে ব্রিগেডিয়ার জেনারেল শামসারের রাওয়াতে একটা স্পিচ দেখলাম। উনি খুব সুন্দরভাবে প্রতিটা জিনিস বলেছেন। আমাদের সেনাবাহিনী রিটায়ার্ড অফিসারদের যে মনের বাসনাগুলা উনি সবগুলো একে একে করেছেন। ইজ এ ভেরি গুড থিং। বাট আবারও বলি, উনি বলেছেন, কিন্তু আমরা তো কার্যকর দেখতে চাই। আমরা দেখতে চাই পিলখানা হত্যাকাণ্ডের
বিচার হচ্ছে, যারা যারা এটার সাথে ইনভলভ তারা ধরা পড়তেছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, বিচার করা হচ্ছে। সিনা হত্যার মামলার প্রদীপ ফাঁসিতে ঝুলতেছে, মেজর জাহিদের যে হত্যাকাণ্ড যেটা হয়েছে এটা হতেছে। এছাড়া এই রিলেটেড যত কিছু আছে সেনাবাহিনী রিলেটেড, কারণ একটা জিনিস বুঝতে হবে, সেনাবাহিনী আহ, যতই আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে করাপ্টেড করছে, তারপরেও এই বিরুদ্ধে আন্দোলনের একটা ইম্পর্টেন্ট সময়ে রিটায়ার্ড অফিসাররা যখন মাঠে আসে, এটা দেশ এবং জনগণকে প্রচন্ডভাবে উদ্দোলিত করেছিল। জনগণ যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা রিটায়ার্ড অফিসারদেরকে অনুপ্রাণিত করেছে। আর রিটায়ার্ড অফিসাররা যখন গ্রাউন্ডে নামছে, তখন এটা একটা বিশাল সিচুয়েশন হয়েছে, এবং যেটা অ্যাকচুয়ালি শেখ হাসিনা কন্ট্রোল করতে পারেনি, চলে গেছে। জেনারেল ওয়াকারের দোষ ত্রুটি এত কিছু বলার, মানে আমি বলতে বলতে শেষ, এখানে আর কোনো কিছু বলার নাই। আমার কথা হচ্ছে, চুপ্পুরকে এখন অ্যারেস্ট করতে হবে, তার এগেনস্টে যেটা একটা অ্যাকচুয়ালি আপনি সবাই জানেন আমার মেইন অ্যাকাউন্টটা ডিসেবল করে দিছে। এটা আমি জানি, আগে সবসময় গোয়েন্দা সংস্থাদের, আমাদের ডিজিএফআইএসআই কে করতাম, ওরা করে নাই, এটা ভারতের করছে। কেন? আমি যখন ওই যে ত্রিবেদী, এই যে ত্রিবেদী, তো এই যে নতুন অ্যাম্বাসেডার যখন আসলো, তাকে মন্ত্রীর পদমর্যাদা দিল, এটা নিয়ে যখন একটা এক্সপ্লেনেশন দিলাম, এটা বেশ ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার যতই ভাবতেছে ভাইরাল হইতেছে, তারপরে দেখলাম আমার ইয়াটা ডিসেবল করে দিছে। আমি এই চুপ্পুর এটা নিয়ে একটা পোস্ট দিছি, আমি এখন পর্যন্ত দেখলাম যে এইটা অলমোস্ট 1 মিলিয়ন ভিউ হয়েছে আমার নতুন অ্যাকাউন্টে। 1 মিলিয়ন ভিউ হয়েছে এটা। সো এবং সবে মানে 99% হচ্ছে চুপ্পুর এগেনস্টে। সো এটা হচ্ছে ক্লিয়ারলি জনগণ চাচ্ছে এই চুপ্পুকে, যার এগেনস্টে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে, প্রমাণিত দুর্নীতির অভিযোগ, তার যে সরকার, তার যে ক্যারিবিয়ান একটা কান্ট্রির পাসপোর্ট আছে, এটা সরকারের কাছে এই সমস্ত প্রমাণ আছে, সরকারের কাছে এই সমস্ত প্রমাণ আছে। এইগুলোতে এখনই প্রেসিডেন্ট এরশাদকে ধরা হয়েছে, অতএব এখানে এই সমস্ত আর্টিকেল 51 কি জানি বলছে, দ্যাট বুলশিট। এবং আমি ডক্টর জাহিদকে আমি কখনোই ইয়া দিতাম না, বাট এই অনেকদিন পরে দেখলাম একটা ভালো কথা বলছে যে যখন দায়িত্বে নাই তাকে ধরা যাবে, অতএব তাকে অ্যারেস্ট করা হোক, এটাই আশা করি। এবং সেনাবাহিনীকে এই, মানে আমি মনে করি যে সরকারের এখন উচিত হচ্ছে ওইটাই, সেনাবাহিনী চুপ্পু শেষ, জেনারেল ওয়াকারকে সরানো, এবং ভারতের সাথে কানেক্টেড যারা আছে তাদেরকে একে একে সবাইকে সরাই দেওয়া। এবং এই জিনিসটা শুধু ইয়াতে না, যা পুলিশ বাহিনীতে, মিলিটারিতে, সিভিল প্রশাসনে, ইভেন মানে আমার কথা হচ্ছে যারা অ্যাকচুয়ালি চায়, আমি যেহেতু প্রশাসনে কাজ করেছি, আর্মিতে কাজ করেছি, ইভেন আমি জানি যারা যারা কারা কারা ইন্ডিয়ার সাথে কানেক্টেড। কেউ যদি গোয়েন্দা সংস্থা যদি আমার সাথে জোগাড় করে, আই লাভ টু হেল্প। এটা এমন একটা জিনিস যে একজনকে আপনি ধরবেন, ওইটার কে কথা বললেই কানেক্টেড অনেক কিছু আপনি পেয়ে যাবেন, সো আমি অলমোস্ট আমার একটা পয়েন্ট লিখে আসছিলাম, কোনো কিছু বাদ পড়লো কিনা একটু দেখি। লেফটেন্যান্ট মোদী সম্বন্ধে বলছি, ইমরান ইবনে রৌফ, হ্যাঁ সবকিছুই আমি জিনিসটা বলেছি। সেটা হচ্ছে আমি চাই এই কথাগুলো বলার একটাই কারণ, বাংলাদেশ সেনাবাহিনীকে নতুনভাবে পুনর্গঠন করা। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে, যখন শেখ হাসিনার আমলে তখন এইগুলো গুম খুন চলতেছে, আমি একজন বিরোধী দলের একজন ইম্পর্টেন্ট সিনিয়র অফিসারের সাথে কথা বলছিলাম এটা নিয়ে ডিটেলস, যে লং টার্মে বাংলাদেশ আর্মির লোকজন যেভাবে এইভাবে গুম খুনের সাথে জড়িত, এটা কিভাবে ঠিক হবে। উনি স্ট্রেট বলছে যে আমরা স্ট্রেট প্রমাণ যা আছে, প্রমাণ যা আছে, অ্যাটলিস্ট 50 জনকে ফাঁসিতে ঝুলাইলে বাকিরা ঠিক হবে। বাট ওনারও দেখলাম ইয়ার পরে বিএনপির পলিটিক্স সাথে মেল্ট হয়ে গিয়ে উনি শেষ। এবং এই যে প্রথমে 15 জনের জন্য যাদেরকে আইসিটিতে মামলা করা হলো, যেটা প্রমাণ সহ, এদের কি তারা ক্যান্টনমেন্টের ভিতরে জেনারেল ওয়াকার রাখার ব্যবস্থা করছে? আমি মনে করি যে এদেরকে বের করে দেওয়া দরকার ক্যান্টনমেন্ট থেকে, লেট দেম গো আউট। এবং একটা জিনিস বোঝানো যে যারাই সরকারের এগেনস্ট, দেশের এগেনস্টে কাজ করবে, এবং রাজনৈতিক দলকে আমার এইটা অনুরোধ যে সেনাবাহিনীকে দিয়ে আপনারা রাজনৈতিক কাজ করাবেন না। অনেক সময় তারা প্রলুব্ধ হয়ে যায়, বাট রাজনৈতিক
রাজনীতিবিদদের এটা দায়িত্ব আছে। আপনারা আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে বলছি, আওয়ামী লীগকে দেখেছেন, তারা সেনাবাহিনীকে নষ্ট করে দিচ্ছে। আপনারা তো চান না, আপনারা তো দেশপ্রেমিক, আপনারা তো চান না সেনাবাহিনীটা নষ্ট হোক। এই বেশিরভাগ মানে পলিটিসাইজ করা থেকে আমরা বিরত হই এবং আমরা আগামীতে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি ভারতের প্রভাবমুক্ত একটি সেনাবাহিনী করে তুলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমার আর কোনো পয়েন্ট নেই আজকে। আল্লাহ আল্লাহ।